আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের আলোচনাটা একটা অত্যন্ত জরুরি এবং স্পর্শকাতর বিষয় নিয়ে। আপনারা জানেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বারবার দাবি জানাচ্ছে। কিন্তু ভারত সরকার এই দাবি মানছে না। কেন মানছে না? এর পেছনে শুধু রাজনীতি নয়, একটা গভীর আইনি এবং মানবাধিকারের প্রশ্ন জড়িয়ে আছে। আর ভারত সরকার এই পুরো পরিস্থিতি নিয়ে বিশ্বের দরবারে কি বার্তা দিচ্ছে সেটা নিয়েই আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা আজকের আলোচনার মূল ভিত্তি। ভারত সরকার এই মুহূর্তে একটা ডোসিয়ার বা তথ্য দলিল তৈরি করেছে। সারা বিশ্বে তাদের দূতাবাসগুলোর মাধ্যমে তারা প্রচার চালাচ্ছে, ঠিক যেমনটা ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় চলেছিল। এই প্রচারের মূল কথা হলো কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না এবং বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার হালটা আসলে কেমন, অর্থাৎ কোন অবস্থায়। প্রথমে আসি প্রত্যর্পণের বিষয়ে। ভারত আর বাংলাদেশের মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতেই এমন কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে যা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য করে না। ভারত স্পষ্ট বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর চরিত্র রাজনৈতিক। চুক্তির ধারা ৬ অনুযায়ী যদি অপরাধ রাজনৈতিক হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যায়। এর পাশাপাশি চুক্তির ধারা ৮ এটাও বলছে যে যদি প্রত্যর্পণের অনুরোধ সদিচ্ছায় এবং ন্যায় বিচারের স্বার্থে না করা হয় তবে তা অস্বীকার করা যেতে পারে। ভারত মনে করে এই অনুরোধ আসলে রাজনৈতিক প্রতিশোধ এবং অন্যথা বিচারের আশঙ্কায় পরিপূর্ণ। আপনারা ভাবুন, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত, ভারতের সুপ্রিম কোর্ট, ভিন দেশের নাগরিককেও সংবিধানের ধারা ২১ অনুযায়ী জীবন ও ন্যায্য বিচারের সুরক্ষা দেয়। এর আগে মুম্বাই হামলায় অভিযুক্ত ব্যক্তিকেও ভারতের আদালত এই সুরক্ষা দিয়েছিল। এ প্রেক্ষাপটে ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্তকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও দেখছে। আর একটা বড় লক্ষণীয় বিষয় হলো, বিশ্বের কোনো দেশ, এমনকি যারা ১ বছর আগেও শেখ হাসিনার শাসনের কঠোর সমালোচক ছিল, তারাও কিন্তু এখন ইউনূস সরকারের এই দাবির সমর্থনে একটি শব্দও উচ্চারণ করেনি। জাতিসংঘ বা মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে, বিচার বা প্রত্যর্পণ যাই হোক না কেন, ন্যায্য প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানদণ্ড মানা আবশ্যক, যা বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই নিশ্চিত করছে না। এবার আসি সব থেকে উদ্বেগের জায়গায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা। ভারত সরকারের ডোসিয়ারে এই নিয়ে যে চিত্র তুলে ধরা হয়েছে তা ভয়াবহ। এটা শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, বরং সাংবিধানিক কাঠামোর একটি পদ্ধতিগত ধ্বংস বলে উল্লেখ করা হয়েছে। প্রথমে দেখুন, বিচারপতিদের উপর সুসংগঠিত আক্রমণ। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হলো। হাইকোর্টের বিচারপতিদের পক্ষপাত দুষ্ট বলে বেঞ্চে বসতে দেওয়া হলো না। এমনকি সুপ্রিম কোর্টের এজলাসের ভেতরে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারা হলো। যখন বিচারক নিজেই তার বিচারকক্ষে নিরাপদ নন, তখন আইনের শাসন কোথায় থাকে? আইনজীবীরাও নিগৃহীত হচ্ছেন। শত শত আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে। কাউকে আদালতে গণধোলাই বা পেটানো হচ্ছে। দ্বিতীয়ত, নিরপরাধের বিরুদ্ধে গণমামলা। আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন, কিংবা আপনারা সবাই জানেন ৫ লক্ষেরও বেশি মানুষ এই মুহূর্তে গণমামলায় অভিযুক্ত, যার মধ্যে ৪ লক্ষেরও বেশি মানুষ অজ্ঞাতনামা। এই অজ্ঞাতনামা ধারাটি আসলে একটা ঢাল, যার মাধ্যমে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। মিথ্যা মামলা দায়ের করাটা যেন একটা শিল্পে পরিণত হয়েছে, টাকা কামানোর একটা অস্ত্র। নিম্ন আদালতে মামলার জট আরও বেড়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার মতো জনপ্রিয় মানুষও ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার হয়ে হাতকড়া পড়তে বাধ্য হয়েছেন। আর তৃতীয় যে বিষয়টি সবথেকে মারাত্মক, তা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির বেআইনি সম্প্রসারণ। এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, কিন্তু সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে এর এখতিয়ার এমনভাবে বাড়িয়েছে যা সংবিধানের সীমা লঙ্ঘন করেছে। তারা নতুন নিয়ম এনেছে, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুতি নিতে মাত্র ৩ সপ্তাহ সময় দেওয়া হবে। এটা ন্যায্য বিচারের অধিকারের সরাসরি লঙ্ঘন বলে মনে হয়।
কিন্তু এর থেকেও গুরুতর হলো নতুন ধারা 20B যোগ করে রাজনৈতিক দল বা সংগঠনকে অপরাধী হিসাবে অভিযুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এর কার্যক্রম বন্ধ করা বা সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার একটি কৌশল। এসব কিছু প্রমাণ করে বাংলাদেশে এখন যা চলছে তা নিছক বিচার নয়, একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রহসন। যখন একটা সরকার বিচার প্রক্রিয়ায় তোয়াক্কা না করে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেয়, আর অন্যদিকে বিরোধীদের নির্মূল করার জন্য আইনকে ব্যবহার করে, তখন সেই ব্যবস্থার প্রতি আস্থা আসলেই কেউ রাখতে পারে না। এই পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে আহ্বান জানাচ্ছে এই দেশের সাংবিধানিক কাঠামো যেন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এর একমাত্র পথ হলো রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সব দলের অংশগ্রহণে একটি মুক্ত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। ভারত বলছে জনগণের ভোটে যে সরকারই আসুক, ভারত তাকেই সমর্থন জানাবে। এখন এই যে পরিস্থিতি বা তাদের যে নীতিমালা, তারা যেভাবে রাষ্ট্রদূতের মাধ্যমে সেগুলো বিভিন্ন দেশে পাঠাচ্ছে বা বিভিন্ন দেশের রাষ্ট্র কাঠামোতে এগুলো তুলে ধরছে, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থা নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ বর্তমান সময়ে বিরোধী অবস্থায় রয়েছে। সুতরাং আওয়ামী লীগকে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, এটিও কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এটি থেকে কিন্তু আন্তর্জাতিক মহল অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে সকল ফ্যাসিলিটিস দেওয়ার কথা, যে সকল সুবিধাসমূহ দেওয়ার কথা, সেগুলো কিন্তু দেয়া কমিয়ে দেবে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই বিষয়গুলো লক্ষ্য করছি। অর্থাৎ সম্পূর্ণরূপে ভারতের যে কূটকৌশল বাংলাদেশের রাজনীতির মধ্যে বিদ্যমান থাকে, সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে কিন্তু তাদের বক্তব্যে ভারতের সাথে মিত্রতার যে সুর, সেটিও কিন্তু টেনে এনেছেন। এটা থেকে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন কিংবা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই রাজনীতি ব্যাপক চাপের মধ্যে যাচ্ছে। বিশেষ করে ভারতের যে কূটনৈতিক চাপ, সেই কূটনৈতিক চাপ ব্যাপক আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি রাষ্ট্রপতির বর্তমান সময়ে ওনার যে দেশের বাড়ি সফর ছিল, সেটিও বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি সেনাপ্রধানের সৌদি সফরও বাতিল হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। অপরদিকে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথেও বৈঠক করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করছেন। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি আসলে ব্যাপক জটিল, এবং সেই জটিলতার মধ্যেই আওয়ামী লীগ যেভাবে মাথাচাড়া দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে তৎপর করার জন্য ভারত যেভাবে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে, তাতে মনে হচ্ছে নির্বাচনের আগে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মধ্যে বর্তমান সময়ে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে, তার থেকে আরো ব্যাপক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি।